এই হাওয়াটার জন্যই তো মনটা 2 বছর ধরে ছটফট করছিল। শহরের ধুলো আর যান্ত্রিকতায় প্রাণটা একদম হাঁপিয়ে উঠেছিল। এবার দাদুর কাছে এসে কয়েকটা দিন অন্তত শান্তিতে কাটানো যাবে। হ্যাঁ দাদু, হ্যালো। হ্যাঁ, আমি পৌঁছে গেছি জানো। একদম ঘরের জানলাটা খুলে দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি কোথায় দাদু? ট্রেনটা আজ কপাল গুনে 1 ঘন্টা লেট। হাউসগ্রাম পার করলাম এই মাত্র। তুই একদম চিন্তা করিস না, আমি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আর তোর জন্য বাজার থেকে একটা বিশাল বড় কাতলা মাছ নিয়েছি। আজ রাতে তোর প্রিয় মাছের ঝোল হবে। আচ্ছা বেশ দাদু, তুমি সাবধানে এসো। হ্যাঁ, আমি বরং একটু হাত মুখ ধুয়ে জিরিয়ে নিই ততক্ষণ। রিমা ফোনটা বিছানার পাশের টেবিলে রাখে। তখনই বাইরে হঠাৎ বাতাসের গতি বাড়তে থাকে। হঠাৎ খুব জোরে বাজ পড়ার শব্দ হয়। হে কি, আকাশটা তো একদম পরিষ্কার ছিল, হঠাৎ এত মেঘ কোথা থেকে এলো? রিমা একটার পর একটা জানলা বন্ধ করছে। বাইরে বিদ্যুতের চমকানি ঘরের দেওয়ালে বিচিত্র ছায়া ফেলছে। হঠাৎ রান্নাঘরের দিক থেকে বাসন পড়ার শব্দ আসে। এই রে, তার মানে রান্নাঘরের জানলাটাও খোলা। ওই জানলা দিয়ে তো জল আসবে একদম ওই উনুন পর্যন্ত। না, যাই গিয়ে দেখি। লোডশেডিং, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। ইস, ধ্যাৎ, এই এক জ্বালা গ্রামে। ঝড় উঠলে কারেন্ট চলে যায়। দেশলাইটা এখন কোথায় খুঁজি? দাদু তো বাড়িতে নেই। সব কোথায় যে কি রাখা আছে, ধুর বাবা, আমি তো কিছুই জানি না। এখন ফোনটাই একমাত্র ভরসা। রিমা অন্ধকারে হাতড়ে টেবিলে রাখা ফোনটা নেয়। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়। সে রান্নাঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ রান্নাঘর থেকে বেসিনে কল খোলার শব্দ পাওয়া যায়। কি হলো? কে জলটা ছাড়লো? দাদু কি ফিরে এলো? দাদু, 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 তুমি কি রান্নাঘরে? দাদু। কোনো উত্তর নেই। রিমা ফোনের ফ্ল্যাশলাইটটা রান্নাঘরের দরজার দিকে ঘোরায়। আলোর তীব্রতায় সে দেখে একজন মহিলা পিঠ ফিরিয়ে বেসিনে ঝুঁকে কিছু একটা ধুয়ে যাচ্ছে। তার চুলগুলো এলোমেলো। এই কে তুমি? চোর? কে তুমি বলো? মহিলাটি খুব ধীর গতিতে মুখ ঘোরায়। ফ্ল্যাশের আলো তার মুখে পড়তেই রিমা আঁতকে ওঠে। মহিলার মুখটা পাংশুটে সাদা, কিন্তু চোখ দুটো টকটকে লাল, যেন রক্ত জমে আছে। ঠোঁটের কোণে একটা বিষণ্ণ শীতল হাসি। রিমা ভয়ে চিৎকার করে ওঠে এবং হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে যায়। ফোনের আলোটা নিভে যায়। আপনি উত্তর দিচ্ছেন না কেন? কে আপনি? হঠাৎ করেই ঘরের আলো জ্বলে ওঠে। বিদ্যুৎ ফিরে এসেছে। রিমা দেখে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি আর কেউ নয়, তাদের পুরনো কাজের মেয়ে জোনাকি। তবে তাকে আগের চেয়ে অনেক রোগা আর ফ্যাকাশে লাগছে। আরে দিদিমণি, আমি জোনাকি, তোমাদের বাড়ির কাজের মেয়ে। চিনতে পারছো না? ও ভগবান, জোনাকি দিদি, তুমি এভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আর তোমার চোখ দুটো অমন লাল কেন গো? আমি তো ভয় পেয়ে ফোনটাই ভেঙে ফেললাম বোধহয়। ওমা, ভয় পেলে কেন? তুমি সেই যে কলেজে পড়তে গেলে, আর তো এই বাড়িতে আসোই না। আমি তো এই বাড়িতেই থাকি। জোনাকি দি, তুমি এখনো এই বাড়িতে কাজ করো? দাদু তো ফোনে বলেছিল তুমি আর কাজ করতে আসো না অনেকদিন। আর তুমি বাড়ির ভেতরে
ঢুকলে কেমন করে আর কখন? মানে মেন গেট তো আমি ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। দাদু বলেছে যে আমি নাকি আসি না। এ বাড়ির সাথে আমার আত্মার সম্পর্ক দিদিমণি। কেউ তাড়িয়ে দিলেই কি আর যাওয়া যায়? আমি সব সময় এখানেই থাকি। তুমি বরং অনেকক্ষণ জার্নি করে এসেছ, বাইরে একটু বসো, আমি চা করে নিয়ে আসি তোমার জন্য। জোনাকিদি, দাদু কেন বলল যে তুমি নেই? আর তোমার চোখ দুটো কেন অমন লাল হয়ে আছে? আর এই নখগুলো অমন বড় আর হেবড়ো খেবড়ো কেন? দিদিমণি, কাজের মানুষের রূপ দিয়ে কি হবে? কত রাত ঘুমাইনি জানো? ঠিক করে না ঘুমালে চোখ কি আর স্বাভাবিক থাকে? আর নখ কাটার সময় কোথায়? সারাদিন তো কাটুনি। ধুর বাবা, ফোনটা তো অন হচ্ছে না। বোধহয় ডিসপ্লেটাই গেছে। দাদুকে একটা ফোন করার দরকার ছিল। দাদু যে কেন এখনো ফিরছে না? ও ফোন আর অন হবে না গো। উপর থেকে পড়লে কি আর কেউ পাচ্ছে? প্রাণটা তো ওখানেই বেরিয়ে গেছে। মানে কিসের প্রাণ? তুমি কি বলছো এসব? মানে ফোনটার কথা বলছি গো দিদিমণি। অত ওপর থেকে আছাড় খেলো, ওর কি আর প্রাণ আছে? যাকে তুমি চাটা খাও, দাদা বাবু তো আসার সময় হয়ে এলো। সে এলে তো আবার আমাকে লুকিয়ে পড়তে হবে। কি মানে লুকিয়ে পড়বে কেন? দাদু কি তোমাকে বকে? বকে না দিদিমণি, দাদা বাবু তো আমায় খুব শান্তি দিয়েছে। এমন শান্তি যা কেউ কাউকে দেয় না। চলো চলো দিদিমণি, ছাদে চলো। ছাদে? এই ঝড় বৃষ্টির মধ্যে ছাদে কেন যাব? তোমাকে একটা জিনিস দেখানোর আছে। দাদা বাবু আসার আগেই চলো, না হলে দেখানো যাবে না। কি দেখাবে বলো তো? না না, আমি যাব না। আমার শরীরটা ভালো লাগছে না। যেতেই হবে দিদিমণি, তোমাকে যেতেই হবে। না গেলে আমি তোমার এই হাতটা ছাড়বো না। জোনাকির গা থেকে একটা সোঁদা মাটির গন্ধ বেরোচ্ছে। রিমা ব্যথায় কুঁকড়ে যেতে থাকে। ছাড়ো জোনাকিদি, আমার লাগছে। তোমার হাতটা এত ঠান্ডা কেন? আমি যাচ্ছি, ঠিক আছে, আমি যাচ্ছি। হাতটা ছাড়ো। জোনাকি রিমাকে টেনে ছাদে নিয়ে আসে। ছাদের এক কোণে নিয়ে গিয়ে জোনাকি আঙুল তুলে নিচে বাগানের দিকে দেখায়। ওই দেখো দিদিমণি, ওই যে বড় আম গাছটার নিচে ঝোপের ধারে ওইখানে কি পড়ে আছে দেখো তো। বিদ্যুৎ চমকালো। সেই আলোতে রিমা নিচে তাকালো। সে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। নিচে বৃষ্টির জলে কাদায় মাখা একটা শাড়ি পরা দেহ পড়ে আছে। মুখটা চেনা, ওটা জোনাকির দেহ। মাথার এক পাশ দিয়ে রক্ত বেরিয়ে জমাট বেঁধে আছে। এটা কি? নিচে ওটাকে? ওটা তো তুমি জোনাকিদি। তার মানে তুমি কি? রিমা পেছনে ফিরতেই দেখে জোনাকির রূপ বদলে গেছে। তার চুলগুলো হাওয়ায় উড়ছে,
চোখ থেকে রক্তবর্ণ আভা বেরোচ্ছে। সে এখন আর রক্ত মাংসের মানুষ নয়। হ্যাঁ দিদিমণি, ওটা আমারই দেহ। কয়েকদিন ধরে ওখানে পড়ছি আমি। দাদা বাবু আমাকে এই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কেন 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 দাদু এমন কাজ কেন করবে? কেন করবে? দাদু তো এমন মানুষ নয়। দাদা বাবু নেশা করলে জানোয়ার হয়ে যেত দিদিমণি। ওই দিন আমার 5 বছরের ছেলেটার খুব জ্বর হয়েছিল। ডাক্তার দেখানোর জন্য সামান্য কিছু টাকা চেয়েছিলাম ওনার কাছে। বলেছিলাম আমার মাইনে থেকে কেটে নিতে, কিন্তু দাদা বাবু মোটের ঘরে আমায় লাথি মেরেছিল। আমি যখন আবার কাকুতি মিনতি করতে ছাদে এলাম, উনি বিরক্ত হয়ে এক ঝটকায় নিচে ফেলে দিল আমায়। আমার ছেলেটা বিনা চিকিৎসায় তোকে তোকে মারা যাবে দিদিমণি। সিঁড়ি দিয়ে দাদু অর্থাৎ হরিশঙ্কর ছাদে উঠে আসে, হাতে একটা বড় মাছের ব্যাগ। সে রিমাকে ছাদে দেখে অবাক হয়। দিদি ভাই, তুই এই বৃষ্টির মধ্যে ছাদে কি করছিস? ভিজে তো একসার হবি। চল নিচে চল। হঠাৎ দাদুর নজর যায় রিমার পাশে দাঁড়িয়ে থাকা জোনাকির ওপর। জোনাকি তখন স্থির হয়ে তাকিয়ে আছে দাদুর দিকে। জোনাকি, তুই তুই কোথা গেলি? তুই তো মরে গেছিস। দাদা বাবু, আজ আমার হিসেব মেটানোর দিন। আপনি বলেছিলেন না মদের টাকা আছে, কিন্তু গরিবের বাচ্চার জন্য টাকা নেই। আজ আপনার সব টাকা আমি এই নখ দিয়ে ছিঁড়ে ফেলবো। জোনাকি তার লম্বা এবড়ো খেবড়ো নখওয়ালা হাত বাড়িয়ে দাদুর দিকে এগোতে থাকে। দাদু ভয়ে পিছিয়ে যেতে থাকে। ক্ষমা করে দে জোনাকি, আমাকে 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 মারিস না। আমি তোকে অনেক অনেক টাকা দেবো। রিমা রিমা বাঁচা আমায়। এই ডাইনিটা আমাকে মেরে ফেলবে। দাদু, তুমি এই কাজ করেছো? একটা অসহায় মায়ের প্রাণ নিয়েছো তুমি। দাদু পিছোতে পিছোতে ছাদের একদম কিনারায় চলে যায়। জোনাকি একটা বিকট চিৎকার করে দাদুকে ধাক্কা মারে। দাদু টাল সামলাতে না পেরে চিৎকার করতে করতে ছাদ থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ার একটা ভারী শব্দ হয়, তারপর সব নিস্তব্ধ। রিমা ছাদের উপর বসে কাঁদছে। জোনাকি দাদুর মৃতদেহের দিকে একবার তাকিয়ে রিমার কাছে এসে দাঁড়ায়। এখন জোনাকির রূপ আবার শান্ত হয়ে গেছে। দিদিমণি, কাজ শেষ। আমার আত্মাও আজ মুক্তি পাবে, কিন্তু আমার খোকন, আমার ছেলেটা তো একা হয়ে গেল দিদিমণি। ওকে কে দেখবে? জোনাকিদি, দাদু যা করেছে তার জন্য আমি লজ্জিত, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ছেলের দায়িত্ব আজ থেকে আমার দাদুর সমস্ত সম্পত্তির টাকা আজ থেকে তোমার ছেলের। আমি ওকে নিজের ভাইয়ের মতো করে বড় করব। তুমি শান্তি নাও জোনাকিদি, শান্তি নাও। বড় ভালো মেয়ে তুমি দিদিমণি। আশীর্বাদ করে সুখে থাকো। আমার আর কোনো ক্ষোভ নেই।